নমস্কার। আমরা আজকাল ঘটা করে বা আড্ডায় কিংবা রাস্তায় চলতে ফিরতে কাউকে আমি জিমে যাচ্ছি এই কথাটা বলতে এখন বলাটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জিম করাটা বা জিমের প্রয়োজনীয়তা বা জিমের উপকারিতা আসলে কি, আদৌ কি সঠিকভাবে কেউ জানে? আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথির অনুষ্ঠানে রয়েছেন আমাদের গেস্ট শঙ্কু মহারাজ। শঙ্কুবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। শুরুতে জিজ্ঞেস করবো, কেমন আছেন বলুন? ভালো আছি, যেভাবে রেখেছে ভগবান আমাকে। আচ্ছা, এই যে জিম করাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কেন বাছলেন এটাকে পেশা হিসাবে? কেন বাঁচলাম, কারণ হচ্ছে দেখুন, আমার ফার্স্টে আমি ছিলাম অ্যানিমেশন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আমার ছিল প্রি প্রোডাকশন। তো যাই হোক, ওখানে কাজ করার সাথে সাথে তো আমি টুকটাক নিজের ফিটনেস বলতে গেলে যেটাকে ভালোবাসতাম সব থেকে বেশি, আমি আগে করতাম মার্শাল আর্টস, কিক বক্সিং খেলতাম। 2010-এ লাস্ট আমি ন্যাশনাল খেলেছি, তারপর টুকটাক প্র্যাকটিস, মিক্স মার্শাল আর্টের ট্রেনিং এগুলো করেছিলাম। সে সময় ছিলাম আমি প্রচণ্ড রোগা, মানে আমার তখন 23 বছর বয়স ছিল, 2010 সালের কথা। 23 বছর বয়সে আমি 45 ক্যাটাগরিতে খেলতাম, এটা কোনো মানে একদম লাইট ওয়েট, ফেদার ওয়েটের থেকেও নিচে, ঠিক আছে। তো সেই সময় এমন একটা অবস্থা দাঁড়ায় যে আয়নার সামনে নিজেকে যদি দেখতাম, দেখে আমার মনে হতো যে মানে নর্মাল আমার বয়সী ছেলেরা বা আমার থেকে জুনিয়ররা একটা হেলদি লাইফস্টাইল লিড করছে, আমি থাকতাম বাইরে, মানে একটা স্মল সাইজের টি শার্ট কিনেও সেটাকে সেলাই করে পরতে হতো আর কি। তো ওটাই মাথার মধ্যে লেগে গেছে যে না, নিজেকে ইমপ্রুভ করব। আমি লোককে প্রুভ করে কিছু করতে চাই না, নিজের কাছে নিজে প্রুভ হলে আমি স্যাটিসফ্যাকশন এখানেই। তো কিভাবে ওই রাস্তাটা, মানে ওই যে রাস্তায় যে হাঁটা শুরু করেছি, ওই যে ওটা একটা প্যাশন থেকে গেছে, তো ওই প্যাশনটাকে প্রফেশন বানিয়ে নিয়েছি। একজন মানুষের ফিট থাকার জন্য কি কি করা উচিত? প্রথম কথা হচ্ছে ফিটনেস ব্যাপারটা। ফিটনেস কথাটা এসছে হচ্ছে নর্মাল লোকেদের থেকে একটু প্রাণোজ্জ্বলভাবে থাকার ব্যাপারটা। তো সেটার জন্য আমাদের স্বতঃস্ফূর্ত থাকা উচিত। সেখান থেকেই স্বতঃস্ফূর্ত থাকার জন্যে আমরা ওটার জন্য যা যা করছি সেটাই ফিটনেস। ফিটনেসটাকে মানে কি করে ইমপ্রুভ করতে হবে। তো মেন কথা, প্রথম কথা হচ্ছে মাইন্ডসেটটা, আমি কি করতে চাচ্ছি, আমি নিজে কি পাবো। লোককে দেখানোটা পরে, আজকে যদি কাউকে আমি প্রুভ করতে চাই যে আমি ওকে করে দেখাবো 22 ইঞ্চির বাইসেপস, 22 ইঞ্চি, তো কী হবে, তারপরে কি হবে, তারপরে ওই 22 ইঞ্চি ওকে প্রুভ করে কি হবে। তুমি এমন নিজেকে জায়গায় তৈরি নিয়ে যাও যে তোমাকে দেখে লোকে হয়তো শিখবে, বা সেলফ স্যাটিসফ্যাকশনটা আগে হবে। শরীরের ফিউচারের জন্য যদি যেতে হয়, তাহলে তাকে একটা হেলদি লাইফস্টাইল উইথ ডিসিপ্লিন অ্যান্ড মাইন্ডসেট, সেটা সবার আগে দরকার। সেক্ষেত্রে কোন রুটিন ফলো করা উচিত? রুটিন ফলো করা উচিত বলতে গেলে ব্যাপার হচ্ছে রুটিনটাকে আমি মনে করি যে একটা আর্লি টু বেড আর্লি টু রাইজ, একটা কথা আছে না। তো আমি ঘুম থেকে আমি একটা ঠিক সময় ওঠে, মানে সূর্য ওঠার সাথে শুরু হবে আমার লাইফ, মানে আমার জীবন, মানে জীবন বলি কেন, আমার দিনটা স্টার্ট হবে। তো সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে প্রথম কথা হচ্ছে আমি একটা মানে ফ্রেশ অক্সিজেন আমাকে বাইরে নিতে হবে। মানে আমি বাইরে গিয়ে একটু একটা টাইম দিলাম যে সকালবেলা ফ্রেশ অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটাকে ইনহেল এক্সহেল করে নিয়ে একটা ফুসফুসের একটা ভেতরে গিয়ে একটা অক্সিজেন যদি ফ্লো হয় ঠিকঠাক, সেটা ব্রেনে পৌঁছালে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। প্রথম কথা এটা। তো দিনের স্টার্টটা আমরা ওইভাবে শুরু করে নিয়ে পার্ট আমার একটা গোল থাকে, প্রত্যেকের একটা গোল আছে, আপনারও গোল আছে, আমারও গোল আছে, যে আজকে আমার কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, কি কি করব না। সকালে ঘুম থেকে ওঠার রাতে ঘুমোতে যাওয়ার টাইমটা যদি একটু বলেন, যে মানে রুটিন অনুযায়ী আর কি, যেটাকে ফলো করতে হবে। দেখুন, মিনিমাম আর ম্যাক্সিমাম, মিনিমাম তো 7 থেকে 8 ঘন্টার মতন ঘুম তো জেনারেলি দরকার, না হলে বডির রিকভারি আসে না, মেন্টাল স্ট্রেস বেড়ে যায় মাঝে মাঝে এই ঘুমটা না হলে। যাদের এই ঘুমের সমস্যাটা আছে তাদের এই অনেক প্রবলেমগুলো, মানে আমাদের শরীরে কর্টিসল একটা হরমোন থাকে, তো কর্টিসল হরমোনের এই প্রভাবটা বেড়ে যায়, মানে সব কিছুটাকে ও এমনভাবে বসে আছে এমন একটা জায়গায়, সে সব কিছু আপনার ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে ঘুম বেশি বাড়লেও খারাপ, কম ধরুন যারা জিম করছে
অথচ এই 7 থেকে 8 ঘন্টা ঘুমটা তো কমপ্লিট করছেই, হুম। তাছাড়াও আরো মানে বিছানার সঙ্গে জুড়ে থাকলেই তাদের ঘুম চলে আসছে বা ঘুমিয়ে যাচ্ছে, মানে এটা কি এফেক্ট হতে পারে? এফেক্ট হতে পারে বলতে গেলে কি, কেউ বিছানার মধ্যে শুলে ধাপাস করে ঘুমিয়ে পড়লো, হ্যাঁ। কাজের মধ্যে আছে, 8 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আবার উঠে ফ্রেশ কাজ করছে, এটাকে পাওয়ার ন্যাপও বলা যায়। আবার কেউ আছে অলস, ভালো লাগছে না, আমি একটু বসি, দাদা আর ভালো লাগছে না, একটু এক্সারসাইজ করি, একটু জিরিয়ে নিই তারপর। এটা এটা অলসের লাইফস্টাইল বলা যায়। আচ্ছা আচ্ছা, ফিটনেস ঠিক রাখার জন্য এই যে জিমে যাওয়ার প্রয়োজনীয়তা কি বা উপকারিতা কি? দেখুন, ফিটনেস ঠিক রাখার জন্য জিমে যাওয়ার তো দরকার আছে, তার সাথে আমি একটা জিনিস বলি, শুধু জিম যাওয়াও না, আমি নিজে জিমের একজন ট্রেনার, নিজের কোচ, নিজের বিজনেস হিসাবেও মানে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমি এক্সারসাইজ করতে ভালোবাসি। কে নিজেকে চাইবে না একটু বাইসেপস হোক, ট্রাইসেপস হোক? একটা মেয়ে একটা ওবিসিটি প্রবলেমে ভুগছে, তার নর্মাল একটা সাধারণ মানে ধরুন যে তার 5 ফিট হাইট, সে প্রচণ্ড ওবিসিটি, সে হচ্ছে দেখা গেলো যে 70 কিলো, সে তো একটা চাইবে যে আমি একটু স্লিম ফিগার করতে পারি, আমি 32 বা 30 জিন্স পরতে পারি, এটা হয় কিন্তু। ঠিক আছে, তো সেটার জন্য তো জিম কি সবই তো করা দরকার আমি মনে করি ফিটনেস হিসাবে। প্রথম কথা, আপনি জগিং করছেন, ওটা কার্ডিও এক্সারসাইজের মধ্যে পড়ছে। ওয়েট ট্রেনিংটা আমার জিমে হচ্ছে, আবার কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেটাও ওয়েট ট্রেনিং হচ্ছে। যেমন আপনার বডি ওয়েট নিয়ে যে পুশ আপস করছেন, আপনার বডি ওয়েট ট্রেনিংই করছেন কিন্তু। হ্যাঁ, তো মেন ব্যাপারটা হচ্ছে যেটা আপনি বলছেন যে জিমে যাওয়াটা, আপনি ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলতে পারেন, এই মহেন্দ্র সিং ধোনি থেকে আমাকে ইচ অ্যান্ড এভরিথিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে, সে কিন্তু ফুটবল খেলে, ওকে যদি ওর এক্সারসাইজ আপনারা যদি দেখে থাকেন, 140 কিলো দিয়ে উঠবস করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটা সময় আছে যারা ধরুন যে একটা স্পোর্টসের সাথে যুক্ত আছে, একটা বয়সের পরে কিন্তু সে আর হয়তো খেলবে না, সেই সময় মাসেলটাকে বাঁচানোর জন্য তাকে জিমে যেতেই হবে। এবার এক্সারসাইজটা কতটা গুরুত্বপূর্ণ লাইফের ক্ষেত্রে, আমরা যদি কন্টিনিউ এক্সারসাইজ করতে থাকি, আমাদের হরমোনাল একটা ব্যালেন্স মেনটেন থাকে, সেটার জন্য প্রপার খাওয়া দাওয়া, নিউট্রিশন লাগে। হ্যাঁ, তো এই সব জিনিসটা যদি মেনটেন করা যায়, ফলে আমাদের মেন মুদ্রায় আসি যে আমাদের বার্ধক্যটা দেরিতে আসে, কারণ আমাদের হরমোনাল ব্যালেন্সটা ঠিক আছে, টেস্টোস্টেরন লেভেল বা আদার্স কোন লেভেল ঠিক আছে। একটা হরমোনের যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ওর সাথে সবগুলা নড়ে যায়। যেমন কর্টিসল হরমোন, যেটা বললাম, স্ট্রেস চলে আসে, স্কিনের প্রবলেম চলে আসে। হ্যাঁ, তো এটা ঘুম হওয়ার জন্য অতিরিক্ত বাড়লে তার আবার রাত্রে প্রবলেম হয়ে যাচ্ছে ঘুমের। হ্যাঁ, কমে গেলেও তার একটা মাসেল উইকনেস আসছে, ব্লাড প্রেশারের তারতম্য আসছে। তো ওইটা যেহেতু কম হয়ে যাচ্ছে, ওর সাথে সাথে আমার এনার্জি লেস হয়ে যাচ্ছে, সব কিছু মেনটেন করে। তো জিমে যাওয়াটা এই জন্য প্রয়োজন যে জিম করলে আমার মেন্টাল হেলথও ঠিক থাকছে, কারণ আমি সেলফ স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি, বাইসেপস করছি বা চেস্ট করছি বা লেগস করছি, আর মাসেল পাম্পিং না আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। হাজার দুঃখ থাকলে না ঠান্ডার সময় দেখছি যে বা চেস্ট ফেস্ট এরকম দেখলাম, একটা এই ব্যাক মানে বাইসেপসটা আসি দেখলাম না, 2 সেকেন্ডের জন্য একটা এই যে জিনিসটা ফিল হয়, এটা আর কি আপনি যে স্ট্রেসে থাকুন না, এটা ভালো লাগে। এটার জন্য জিমের দরকার আর কি। অধিকাংশ সময় দেখা যায় যে মেয়েরা নিজেদের বডি স্লিম রাখার জন্য এক্সারসাইজ করছে, আবার ছেলেরাও ঘন্টার পর ঘন্টা জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছে। সেক্ষেত্রে কম বয়সে এই বিষয়গুলো করা শরীরের পক্ষে অনেকটাই হানিকারক। তো সেক্ষেত্রে কোন বয়সটা এর জন্য একদম পারফেক্ট জিমে যাওয়ার জন্য? দেখুন, জিমের মধ্যে কি এক্সারসাইজটা হয় সেটা সবার আগে আপনার জিমের ট্রেনার, মানে সে কতটা নলেজেবল আছে সেটার উপর একটা ম্যাটার করে কিন্তু। কারণ আমি মনে করি, আমি যেটা শিখেছি, এক্সারসাইজ যে কোনো বয়সে করা যেতে পারে। একটা ছোট বাচ্চা যে 5 বছর বয়স, সেও কিন্তু পুল আপ মারলে সে কোনো ক্ষতি নেই। একটা মিথ আছে যে বলে যে হ্যাঁ 18 বছর হয়নি বা 15 বছর হয়নি জিমে গেলে লম্বা হবে না, জিমে গেলে ডাম্বেল বারবেল উঠালে সে লম্বা হবে না, এটা ফালতু কথা। আমি যে দেখতে বা আমার হাইট বা আদার্স, আপনি বা আদার্স কেউ আছে, সেটা একটা জেনেটিক ব্যাপার, সেটা আপনার হবেই। আপনি 5 ফিট, আপনার বাড়িতে 5 ফিট 7, 8, 9 বা 6 ফিট যারা আছে, সেই জিন আপনার মধ্যে থাকলে আপনি ওটাই পাবেন। তো এটার সাথে ওটা ম্যাটার নেই যে জিমে গেলে আপনার হাইট বাড়বে না। এক্সারসাইজ সবাই করতে পারে, ছোট বাচ্চাও একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জিমের মধ্যে আপনি পুশ আপস দিতে পারছেন, যদি ডাম্বেল নিয়ে বা একটা ওর সাইজের ডাম্বেল বা ওর, আমরা যে 10 কিলো পুক পাক করে তুলে দিচ্ছি, 22 কিলো
30 কিলো 100 কিলো তুলে দিতে পারছি, বাচ্চা তো তা তুলতে পারবে না, তার অনুযায়ী সেই রেশিওতে যে ওয়েটটা থাকবে, ধরুন 2 কিলো, ও 2 কিলো আমাদের আমাদের কাছে যেটা কিছুই না, ওর কাছে সেটা মনে হচ্ছে যেন 22 কিলো হচ্ছে এক্সারসাইজ। মাসেল ট্রেনিং হলে কি হচ্ছে, তার হরমোনাল বা একটা লিগামেন্ট স্ট্রেচিং হলে তার হাইট বাড়তে সাহায্য করে। এইটা না যে যে তার যার বাড়িতে ধরুন যে সবাই এই সাইজ, সে অমিতাভ বচ্চনের মতো লম্বা হবে, এটা ফালতু কথা। জিমে ঢুকলে লম্বা হতে সাহায্য করে, জিমে ঢুকলে লম্বা হয় না। ফিটনেস ধরে রাখতে গেলে কোন কোন খাবার খাওয়া উচিত? ফিটনেস ধরে রাখতে গেলে কি কি খাবার খাওয়া উচিত, এইটা মেন কথা হচ্ছে ব্যালেন্সিং ডায়েট। যে ডায়েট এখন মেন কথা হচ্ছে যে ক্যান্ডিডেট, যে আমার ফিটনেস গোল একরকম, অমুকের ফিটনেস গোল একরকম। কেউ বলছে দাদা আমি স্লিম হওয়ার জন্য এক্সারসাইজ করব, কেউ বলছে আমি বাল্কিং এর জন্য করব, কেউ বলছে আমি কম্পিটিশন খেলবো, কিন্তু তিনজনের গোল 3 রকম আছে। আর কেউ বলছে জাস্ট আমি মোটা আছি, আমাকে একটু কমাতে হবে। দুর্গাপূজার আগে এইসব জিনিস আমাদেরকে ফেস করতে হয়। দুর্গাপূজার আগে একটু কি কি খাওয়া দাওয়া প্রয়োজন, যে একটা মাইন্ডসেট বা তার গোলের উপর ডিপেন্ড করছে। একটা ট্রেনিং এসে বললো যে আমার জাস্ট একটু স্লিম হতে হবে, কোনো মেয়ে এসে বললো স্লিম হতে হবে, কোনো মেয়ের ইচ্ছা থাকে যে আমি একটু বেশ মাস্কুলারিটি মেনটেন করবো, আছে এরকম অনেক আছে আমার জিমে আসে। তো এবার কেউ বললো যে আমি কম্পিটিশন আছে, সেটার জন্য আমি তৈরি হতে চাই, সেটার জন্য অন্যরকম বডি থাকে, মানে একদম ভাস্কুলারিটি অ্যান্ড উইথ মাস্কুলারিটি, 0% কাছাকাছি, বিলো 5% ফ্যাট, আলাদাই দেখতে হয়, একদম সুন্দর চেহারা। হ্যাঁ, তো ওরকম একটা ডায়েট থাকে। তো মেন মোদ্দা কথা কি, প্রোটিন, কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটের ব্যালেন্স। মানে ফ্যাটের মধ্যে আবার ব্যাপার আছে যে তেল, যে দাদা আমি তো সাদা তেল খাচ্ছি, আরে বাবা, সাদা তেল আর সরষের তেল এমন কিছু পার্থক্য নেই, কোলেস্ট্রলের কম আর বেশি, কোলেস্ট্রল তো। এই ক্ষেত্রে কি থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটসের ব্যাপারটা, আমি সেই ক্ষেত্রে যদি তার কাছাকাছি গোল থাকছে, মানে আমি 3 মাসের মধ্যে এনিহাও আমাকে একটা ভালো ফিজিক করতে হবে, তখন তাকে হয়তো আমি সাজেস্ট করতে পারি যে হ্যাঁ কার্বটাকে বাদ দিয়ে দিলাম, কার্বোহাইড্রেট টোটাল বাদ, আমি ভাত থেকে আরম্ভ করে একটা বিস্কুট, চিনি তো বাদই, হ্যাঁ সবই ওগুলো সব বাদ দিয়ে দিলাম, থাকলো কি প্রোটিন আর ফ্যাট আর ফাইবার। এবার তার বডি ওয়েট অনুযায়ী সে একটা বিএমআইয়ের একটা মেথড থাকে, সেই হিসাবে কাউন্টিং করলাম কি দরকার, আর সেই অনুযায়ী তার প্রোটিন, হাই প্রোটিন উইথ হাই গুড ফ্যাট। গুড ফ্যাটের মধ্যে আসছে কি আমার বাটার এবং ঘি, নর্মাল যেটা অ্যাজ ইউজুয়াল পাওয়া যাচ্ছে, অলিভ অয়েলও হয় কস্টলি, তো সেই ক্ষেত্রে আমি বাটার ঘি সাজেস্ট করি। এবার তার সাথে কিছু ভালো পরিমাণের মানে ফাইবারযুক্ত খাবার, কিন্তু ব্যালেন্সিং, যে এটা এত গ্রাম হবে মেপে খেতে হবে। যেমন আমরা যে রান্নাটা করছি, যে 1 চামচ লবণ দিব কি 1 চিমটি লবণ দিব, বা চায়ের মধ্যে কতটা চিনি দিব, সেটা গিয়ে মানে এতখানি জল, অতখানি টিস্পুন মানে চা পাতা, অতটা দুধ, অতটা চিনি, তারপর গিয়ে একটা সুন্দর চা হচ্ছে। তো সেরকমই একটা ডায়েট, সারাদিনের খাবার ওরকম, এত 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 গ্রাম চিকেন, এত গ্রাম অমুক তমুক ফাইবার থাকছে, কিছু গ্রিন ভেজিস থাকছে, কিছু গুড ফ্যাটস থাকছে, এই হিসাবে ডায়েট তার গোল অনুযায়ী হয়। স্লিমের ক্ষেত্রে অন্যরকম হবে। এখন ব্যাপার হচ্ছে ওইভাবে ফট করে বলা যায় না, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটসের আর কি যারা যেরকম চাইছে আর কি, সেই অনুযায়ী তাদের ডায়েট চার্ট ধরা একেবারে। আমরা এইসব নিয়ে আলোচনা করব, ডায়েট নিয়ে আলোচনা করব, ঠিক কোন কোন ডায়েট থাকবে, কার কোন ধরনের ডায়েট চার্ট তৈরি হওয়া উচিত, বা তারা কোন কোন খাবার খাবে, সেসব নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে শরীর মেনটেন রাখার জন্য কোন কোন খাবার খাওয়া উচিত বা ডায়েট কি হওয়া উচিত। আমরা অনেক সময় শুনে থাকি, অনেকেই বলেন যে আমরা জিমে গেছি বা জিমে যাচ্ছি, অথচ দীর্ঘদিন ধরে আমরা সুগারটাকে অ্যাভয়েড করছি, অয়েলি খাবার অ্যাভয়েড করছি, চিকেন তো খাচ্ছিই না। আবার অনেকেই বলেন যে আমরা জিমে যাই, তার সঙ্গে সব ধরনের খাবার খাই, কোনো রকম কোনো এফেক্ট পড়ে না। সেক্ষেত্রে এই দুটো বিষয়ের তাৎপর্য কি যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, আমরা জিমে যাচ্ছি, জিমে গিয়ে আমি এক্সারসাইজ করছি, আমি চিনি খাচ্ছি না, আমি চিকেন খাচ্ছি না, দুটা কথার মধ্যে ব্যাপার আছে।
চিনি খাচ্ছি না মানে একদম শর্করাটাকে বাদ দিচ্ছি তা না, চিনি খেলে কি হবে, চিনি বন্ধ করলে ওই জায়গাটাকে প্রথম কথা হচ্ছে আমি যখন শরীরে থেকে কার্বোহাইড্রেটসটা অফ করে দিচ্ছি, প্রথম কথা সেটা দেখা যাবে আমার স্কিন গ্লো করবে। শুধু চিনি বাদ দিচ্ছি, বাড়িতে ভাত খাচ্ছি, কি হলো? এটা ভুল কথা। প্রথম কথা হচ্ছে সে প্রপার নলেজ থাকা উচিত, বা যে যাকে বলছে, এবার যাদের সুগার আছে, ধরুন কোনো পেশেন্টের সুগার আছে, সে তাকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার, যে জন্য সে জিমে জয়েন করছে। যারা রাস্তায় হাঁটছে, রাস্তায় হেঁটে শরীর কমাচ্ছে, তাদের তো শুধুমাত্র কাফ মাসেল আর কিছু থাইয়ের পোর্শন আর পায়ের যে আমাদের পায়ের পাতা কিছুটা কাজ করছে, আপার বডি তো কাজ করছে না সেরকম। একটা জিমে ঢুকতে গেলে প্রত্যেকটা মাসেলের এক্সারসাইজ হয় জিমে। আমার ট্র্যাপেজিয়াস মানে আমাদের এই মাসেল থেকে আরম্ভ করে, এই মাসেল থেকে আরম্ভ করে, ইচ অ্যান্ড এভরি হিপসের মাসেল থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরি মাসেল, অ্যাবডোমিনাল সবই ট্রেনিং হয়, এমনকি এই মাসেলটারও ট্রেনিং হয়। তো সেটার জন্য জিম দরকার, মানে প্রপার যে নলেজ আছে। যে যোগা জানে সে আলাদা ব্যাপার। ওয়েট ট্রেনিংটা করলে কি হচ্ছে, আমাদের একটা মাসেল সংকুচিত প্রসারিত হচ্ছে। আমি একটা কিছু টানছি, বেঞ্চ প্রেস করছি, স্কোয়াট করছি, একটা মাসেল এক্সটেন্ড হচ্ছে, স্কুইজ হচ্ছে। তার মধ্যে যতটা যখন স্কুইজ হলো, স্পঞ্জের মতন, স্পঞ্জকে জলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চিপে দিলাম, জল সব বেরিয়ে গেল, ছেড়ে দিলাম, জল সব ঢুকে গেল। ব্লাডের মধ্যে যতটা অক্সিজেন লেভেল থাকবে, অক্সিজেনটা বেরিয়ে গেল। অক্সিজেন যখন এক্সারসাইজ একটা বেসিক কি থাকে, যখন ওয়েট টানছি বা উঠাচ্ছি, বা পুলিং অ্যান্ড পুশিং এক্সারসাইজ যদি বলি, পুশ এক্সারসাইজ যেমন বেঞ্চ প্রেস হচ্ছে, বেঞ্চ প্রেস, শোল্ডার প্রেস যা করছি, পুশিং এক্সারসাইজ বা পুলিং এক্সারসাইজ, যখন কোনো ওয়েট গ্র্যাভিটির এগেনস্টে উঠছে বা টানছি গ্র্যাভিটির এগেনস্টে, অলওয়েজ আমি ব্রিদ আউট করছি। ব্রিদ আউট মানে কি, মাসেলটা স্কুইজ হচ্ছে, পুলিং, স্কুইজ হচ্ছে, গোটা স্পিড স্কুইজ হচ্ছে, গ্র্যাভিটির এগেনস্টে শুয়ে শুয়ে বেঞ্চ প্রেস উঠাচ্ছে, স্কুইজ হচ্ছে। এবার যখন নিচ্ছি, মানে কাছে আসছে, মাসেলটা এক্সটেন্ড হচ্ছে, ব্লাড ঢুকছে, তখন নিঃশ্বাসের সাথে অক্সিজেনটাকে নিয়ে ঢুকাচ্ছি। এইবার গল্পটা হচ্ছে, এবার সেই ক্ষেত্রে যে চিকেন খাওয়া বাদ দিচ্ছি। চিকেন খাওয়া কেন বাদ দেবো? চিকেন তো একটা গুড প্রোটিন সোর্স, ওটাকে বাদ দিলে আমার মাসেলের খাওয়াই তো ওটা একটা প্রোটিন। চিকেনের মধ্যে প্রোটিন আছে, সেই প্রোটিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস থাকে, অনেক পরিমাণে 9খানা মতন মেন, কিছু কিছু থাকে লুসিন, আইসোলুসিন ভ্যালি। তো এটাও তো দরকার, নাহলে শরীর চলবে না। যারা বলে তারা ফালতু কথা বলে, তেল তেল চিকেনটা বা রেড মিট। হ্যাঁ, একটা ব্যাপার আছে, রেড মিট, হোয়াইট মিট আর রেড মিট। হোয়াইট মিট গুড, হোয়াইট মিটের মধ্যে কি হচ্ছে, আমার কোলেস্ট্রল লেভেলটা কম থাকছে। একটা চিকেন, একটা মটন, যারা স্তন্যপায়ী প্রাণী তাদের রেড মিট, আমারও রেড মিট আছে, মানে আমাকে যদি কেউ কেটে খায় তাহলে সেটা রেড মিট হবে। একটা চিকেন, সাপ, যারা যেসব ডিম দেয় যারা, তাদের হোয়াইট মিট, ঠিক আছে? তো তাদের মাংসটা ভালো। এমনকি মাছের মাংস, হ্যাঁ, মাছের মধ্যে হচ্ছে সফট ফাইবার থাকে, চিকেনের হার্ড ফাইবার থাকে। তো মেন কথা হচ্ছে, জিমের যে ট্রেনার থাকছে, সে তাকে কি শেখাচ্ছে, অমুক খাবি না, তমুক খাবি না, কেন খাবি না সেটা বুঝাক, তাহলে তো সে বুঝবে। কতটা খেতে হবে সেটাও তাকে বোঝাতে হবে। এটা গেল ওই পার্টটা। এবার হচ্ছে, যদি সে কার্বোহাইড্রেটসটা বন্ধ করে দেয়, তার স্কিনের দেখলে বোঝা যাবে, আলাদাই লেভেল হয়ে যাবে দেখতে, মানে গ্লো করবে, একটা অন্যরকম গ্লো। আমাদের থাকে না হালকা হালকা কেমন কেমন জানি একটা, ওটাকে আপনি না দেখলে বুঝবেন না। আছে কিছু, মানে স্কিনের যা কালার একটু মনে হচ্ছে ব্রাইট লাগছে, এটা হয়। অ্যাভয়েড করে দিলে না, ব্যালেন্সিং রাখতে লাগবে। আমি কার্বোহাইড্রেট বন্ধ করে দিলাম, এদিকে তেল খাচ্ছি, আচ্ছা, কষা মাংস খাচ্ছি তেল দিয়ে, হবে না। ব্যালেন্সিং ডায়েট, ওইখানে কার্বোহাইড্রেটসটা বন্ধ করতে হবে। কি হবে সেটা আপনার জিমের ট্রেনার বলবে, সে যে ডায়েটটা দিবে সে বলবে। এবার থাকলো সুগারের কিছু পেশেন্ট, তাদের কি হচ্ছে, তাদের মেন কথা কি, তাদের কার্বোহাইড্রেটসটাকে বন্ধ করতে হবে। সেই যে প্লেন কার্বোহাইড্রেটস থাকে হচ্ছে ভাতে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস তাদের দরকার। বলে না, রুটি খান, কিছু পরিমাণে ডালিয়া খান, ওটস খান, বলে কিনা? তো সেই ক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সবচেয়ে প্রেফারেবল হচ্ছে ওটস। রুটিটা তারপরে ধরবো, মানে আমি আমার স্তরে যেভাবে ধরি আর কি, অ্যাকচুয়াল তাই হয়। ওটস সবার আগে, রুটি এইসব জিনিসটা তারা যদি মেনটেন করে, আর ব্যালেন্সিং একটা ডায়েট যদি থাকে, আর এক্সারসাইজ যদি সাথে রাখে, ইজিলি
তার কমে যাবে। আমার জিমেও এরকম এসছে অনেক। তো প্রথম কথা, আমি একজন জিমের ট্রেনার, আমি তো ডাক্তার নই। তো তাদেরকে আমি এই জিনিসটা বলি যে হ্যাঁ, প্রথম কথা, না কি বলছে ভুলভাল, এটা হয়, কিন্তু এটা যে কারো হয়। দেখুন, মেনটেন করে দেখুন, 1 মাস পরে দেখবেন সুগার লেভেলটা কি আছে না ঠিক, এটা হয়। এবার কিছু কিছু আছে পাবলিক যারা আমি খেয়ে যাচ্ছি, আমার কিছু হচ্ছে না, এবার তার খাওয়াটা কি রিপিটেডলি খাচ্ছে না একবার খাচ্ছে? এবার কি খাচ্ছে? আমি পিৎজা খেয়ে নিলাম, একটা বড় ফ্যামিলি সাইজ পিৎজা খেয়ে নিলাম, বা বিরিয়ানি, প্রতিদিন একটু করে বিরিয়ানি খাচ্ছি। তুই তো বিরিয়ানি খাস, তোর ভুঁড়ি হচ্ছে না, আমি তো একটু বিরিয়ানি খেলে ভুঁড়ি হয়ে যাচ্ছে। এবার তার কি হচ্ছে? যার ভুঁড়ি হচ্ছে না, তার কিছুটা হয়তো, আমি মানে যেটা আমার নলেজের মধ্যে বলে, যদি কিছুটা যদি চেক করা হয় তাকে, ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল কিন্তু পাওয়া যাবে। বেসিক্যালি একটা দেখা যায়, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি যখন অফিস থেকে বাড়ি যাই, মানে যখন আমি আমার কাজের জন্য থাকি, তখন আমার ঘুমটা মেনটেন হয় না। কিন্তু আমি যখন আমার বাড়ি যাই, তখন ওই সকাল 6টার সময় ঘুম থেকে ওঠা বা রাত্রেবেলা 10টার সময় হতে পারে মেনটেন হয়, কিন্তু এখানে সেটা মেনটেন হয় না। সেক্ষেত্রে এই যে একটা অনিয়মিত ঘুম, এগুলো তো শরীরের ক্ষেত্রে এফেক্ট করে। অবশ্যই একটা ডিসিপ্লিন, যেমন আমার সানডে বন্ধ থাকে। সানডে এমন হয় আমার 7:30, মানে ওদিনকার রিল্যাক্স করে ঘুমাই। আমার জিম 7:30টার সময় খুলি, আমাকে তো উঠতে হয় মিনিমাম 6টা। এবার আমি যদি কোনো সময় 7টার সময় চোখ খুললো, উঠে গিয়ে ফাটাফাট রেডি, ও আজকে তো সানডে। তো একটা বিষয়, এই যে জিমে যাচ্ছে, ধরুন জিমে কেউ যাচ্ছে, যাওয়ার আগে কি খাবার খাওয়া উচিত, আর যাওয়ার মানে জিম থেকে ফিরে আসার পর ঠিক কোন খাবার খাওয়া উচিত? জিমে যাওয়ার আগে মনে করি যে তার এক্সারসাইজটা কখন আছে, যে সকালবেলা আছে কি মিডল অফ দ্য ডে আছে কি ইভিনিং আছে। আমি আমার কথা বলি, আবার ইভিনিংয়েরও কিছু বলছি। যেমন ঘুম থেকে উঠে আমি কি করি, ফার্স্টে খাওয়ার হিসেবে বলছি। প্রথম আমি এক্সারসাইজটা আমি 8টার সময় স্টার্ট করব, সেই জন্য আমি 7টার মধ্যে আমি মিলটা খেয়ে নিব। মিলের মধ্যে রাখবো কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, মানে ডাইরেক্ট সোর্স অফ প্রোটিন। 2টো ডিম রাখলাম, ঠিক আছে, 2টো ডিম অ্যান্ড ওটস রাখলাম। ওটসটা মশলা ওটসও হতে পারে, প্লেন ওটসও হতে পারে। এবার ডিমটাকে আমি খাচ্ছি কীভাবে, বয়েল ফর্মে খাচ্ছি কি আমি ফ্রাই ফর্মে খাচ্ছি। ফ্রাই করলে আমি বাটার দিয়ে ফ্রাই করি। তো ওইটা খেয়ে নিয়ে আমি 1 ঘন্টা একটু কনজিউম করে তারপরে আমি এক্সারসাইজ স্টার্ট করি। এবার এক্সারসাইজের আগে, এক্সারসাইজের আমি সেই 8টার সময় করবো বা যে সময় করি, তার 15 মিনিট বা 5 মিনিট আগে যদি প্রি ওয়ার্কআউট নেওয়া থাকে, প্রি ওয়ার্কআউট যেটা এক্সারসাইজে পুশ করবে, প্রি ওয়ার্কআউটের মধ্যে অনেক সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি বলছি ন্যাচারাল একটা সোর্স, যেটার মধ্যে আমরা কি করি, ক্যাফেন আমাদেরকে ফোকাস বাড়ায়। অনেকে রাত জেগে যারা কাজ করে তারা দেখবেন যে কফিটা খাচ্ছে, ব্ল্যাক কফি। তো সেক্ষেত্রে ওরকম ব্ল্যাক কফি প্রেফার আমি তাদেরকে করি, মানে সাজেস্ট করি, যে ফোকাসটা বাড়বে, এক্সারসাইজে পুশ হয় তখন, সেটাও খাওয়া যেতে পারে। এবার ক্যাফেনের কিছু একটা এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট থাকে। ক্যাফেনের এফেক্ট কি, আমার কাজে একাগ্রতা বাড়াচ্ছে, আমাকে পুশ করছে কাজের দিকে, কিন্তু রেগুলার যে পরিমাণে ক্যাফেন নিই, ধরুন 1 চামচ কফি খাচ্ছি, পরে সেই 1 চামচটা কাজ করবে না, রেজিস্ট্যান্স হয়ে যায়। তাই প্রি ওয়ার্কআউট সবসময় নেওয়া উচিত না, আবার নেওয়াও উচিত। আজকে আমার লেগসের এক্সারসাইজ আছে, আমাকে ফাটিয়ে করতে হবে, খেয়ে নিলাম কফি, হ্যাঁ ঠিক আছে, সপ্তাহে 1 দিন খাও, 2 দিন খাও, রেগুলার খাবে না। আরেকটা জিনিস আমি বলছি সবাইকে, যে বিটরুটের মধ্যে থাকে ন্যাচারাল L-আর্জিনাইন। L-আর্জিনাইনের কাজটা কি হয়, মেডিকেল দিক থেকে যদি বলি, হার্টের পেশেন্টদেরকে সাধারণত দিয়ে থাকে। অনেক কিছু ক্ষেত্রে হয় কি হয়, যেটা হার্টের মধ্যে যাদের ব্লকেজ থাকে বা হার্টের যে ভেসেলসগুলো যদি একদম চাপা হয়ে যায়, সেটাকে ফুলিয়ে দেয়। L-আর্জিনাইনের কাজ হচ্ছে আমাদের শরীরে ভাস্কুলারিটিটাকে বাড়ায়। তো L-আর্জিনাইন যখন আমার কিছু একটা মাত্রা থাকে 1000 mg 2000 mg, সেই হিসাবে আমরা যদি নিই, সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বলছি, তখন আমাদের এক্সারসাইজের মধ্যে ফোকাসটা আসছে। যেমন এক্সারসাইজ করছি, পাম্পিং তাদের নিচে ব্লাড ফ্লোটা বাড়ছে, ইনহেল এক্সেল যেটা একটু আগে বললাম। আর সেইটার ন্যাচারাল সোর্স থাকে বিটের মধ্যে।
কেউ যদি এক্সারসাইজ করার আগে হাফ বিট বা ফুল বিটের জুস আধ ঘন্টা আগে যদি খেয়ে নেয়, এক্সারসাইজে কিন্তু ফোকাস পাবে। আর পোস্ট ওয়ার্কআউট আমি বলছি, পোস্ট ওয়ার্কআউটের ক্ষেত্রে সবসময় প্রোটিন ইনটেক্ট করা উচিত। আমি ব্যায়াম করে উঠলাম, সাথে সাথে উইদিন 15 মিনিটসের মধ্যে আমাকে একটা কিছু প্রোটিন নিতে হবে, সেটা ওয়ে হোক বা আমি ডিম হোক, ওয়ে প্রোটিন ডিম বা চিকেন আমাকে না নিলে কি মাসেলটা ড্রপ করবে না, সাথে সাথে খাবার পেয়ে যাচ্ছে, নিউট্রিশনটা পেয়ে যাচ্ছে, আমার মাসেল ক্যাটাবলিক থেকে অ্যানাবলিকের দিকে গেল আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা বিষয়, যারা ট্রেনার ছাড়া ওয়ার্কআউট করে, সেক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন না করেই করে, সেক্ষেত্রে কি সাইড এফেক্ট হতে পারে তাদের? ট্রেনার ছাড়া এক্সারসাইজ আমার মনে হয় না ঠিক হবে। কারণ আমার ছোটবেলায় যখন পড়াশোনা বা লেখা শিখি, সে একটা গুরুর কাছেই শিখি, কিন্তু সে মা বাবাও হোক না কেন, এটাকে মাস্টারমশাই হোক না কেন, উইদাউট গুরু লিখতে পারে, ঠিক লিখতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তার ভুলটাই তো ধরে দিতে পারবে না, সে তো জানবেই না এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা, এটাই জানবে। এই আর কি ব্যাপার। আমাদের হাতে সময় খুব কম, আমি একটি শেষ প্রশ্ন দিয়ে আজকের এই প্রোগ্রামটা শেষ করব। কেউ যদি মনে করে যে আমরা জিম যেতে পারছি না বা আমার কাছে সময় নেই জিম যাওয়ার, কিন্তু আমার ফ্যাট কমাতে লাগবে, বাড়িতে আমি ওয়েট লস করতে চাই, সেক্ষেত্রে আমাদের দর্শকদের সহজ 5টি যদি টিপস দেন। জিম ছাড়া ওয়েট লুজ করতে হলে প্রথম কথা আমি বলবো কিছু কিছু কার্ডিও ট্রেনিং, যেমন সুইমিং। হ্যাঁ, মেন কথা হচ্ছে আমার খাওয়াটাকে ধ্যান রাখতে লাগবে। আমি বিরিয়ানি খাচ্ছি, সকালবেলা সুইমিং করছি, কোনো লাভ নেই। এবার সুইমিং আছে, টুকটাক কেউ যদি জগিং করে, আর কিছু কিছু এক্সারসাইজ যেমন অ্যাবসের কিছু এক্সারসাইজ, কিন্তু তাকে শিখতেই হবে সেটা, বুঝতে পারছেন তো? বাড়িতে এক্সারসাইজ হয়, কিন্তু সবই আমি বলছি না হয় না। মাইন্ডসেট, 5টা টিপস যেটা ফলো করা যায় বাড়িতে থেকে এক্সারসাইজের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু এক্সারসাইজ থাকে, জাম্পিং জ্যাক্স, ঠিক আছে, সেই জাম্পিং জ্যাক্সটা করতে পারে। নর্মাল আর্ম ওয়াকিং একরকম এক্সারসাইজ আছে, সেটাও করতে পারে। স্পট রানিং এক রকমের এক্সারসাইজ আছে, সেটাও করতে পারে। এক্সারসাইজগুলো এরকম। বাড়িতে ইকুইপমেন্টস তো যদি না থাকে, ফ্রি হ্যান্ড ট্রেনিংও করতে পারে। সে পুশ আপস দিতে পারে, উঠবস করতে পারে, যেটাকে স্কোয়াড করতে পারে। অ্যাবসের দিকে একবার আসি। অ্যাবসের কি হচ্ছে, আমরা বিছানায় শুয়ে থেকে কিন্তু বিছানার ধারে গিয়ে আমরা পাটাকে একটু ঝুলিয়ে পাটা আপ ডাউন, কিন্তু সঠিক প্রসেস জানা উচিত। তার উল্টা পাল্টা করলে কোমরে লেগে যেতে পারে। সেটা যদি করতে পারে সেটাতেও হবে, কিন্তু প্রপার নিউট্রিশনও দরকার তার সাথে, না হলে কোনো লাভ হবে না। কিন্তু বাড়িতে যারা শুরু করেছে, ভালো মন্দও আমি বলছি দুটাই, কারণ হচ্ছে ভালোর দিকটা 100টার মধ্যে হয়তো 5 জন, খারাপের দিকটা কি স্টার্ট আপ করে ছেড়ে দেয়। অনেকে বাড়িতে ট্রেডমিল কিনে বাড়িতে কিন্তু পড়ে আছে, কন্টিনিউ করতে পারছে না। হ্যাঁ, আমাকে করোনার সময় প্রচুর ট্রেডমিল বিক্রি হলো, কিন্তু তারপর সবাই ওএলএক্সে দিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার, মাইন্ডসেটটা রাখতে হবে, আমাকে করতে হবে। তার কি নিড, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিরকম দেখতে চাই, আমি কি এটা আমার এনাফ? আমিও তো চাই একটু ভালো মাসেল লোক, কেউ মেয়েরা চায় একটু ভালো স্লিম ফিগার হোক। সেইটা যদি মাথায় লক হয়ে যায়, কেউ আটকাতে পারবে না। একেবারেই অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আমরা আলোচনা করছিলাম যে শরীর সুস্থ রাখতে গেলে বা ফিট রাখতে গেলে কি করা উচিত, আর জিম যে বিষয়টা এখন চিরাচরিত সকলের মুখে বলেই থাকেন সকলে যে আমরা জিম যাচ্ছি, সেক্ষেত্রে জিম কতটা প্রয়োজনীয়, জিমে যাওয়ার বা উপকারিতা কি আছে, সেসব নিয়ে আজকের ছিল আলোচনা। আজকের বিশেষ অতিথির প্রোগ্রাম এখানেই সমাপ্ত। অন্যান্য প্রোগ্রামের জন্য অবশ্যই কিন্তু নজর রাখবেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।